তোমার চাকরি চলে গেল, আমি চুপ করেছিলাম। আমাদের জেলে পাঠানো হলো, তাও চুপ ছিলাম। কিন্তু এবার তো সব সীমা ছাড়িয়ে গেছে, আমাদের ছেলেকে তুলে নিয়ে গেছে। আর যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়, তাহলে কি উত্তর দেব আমি নিজেকে? কিন্তু মা, চুপ কর সাথী, একদম চুপ। কি চাস তুই? আমার ছেলেটাকে ওরা মেরে ফেলুক? সাথী, তোর ভালোবাসার জন্য আমি আমার ছেলের বলিদান দিতে পারবো না। চল চুপচাপ। আপনি ওনাকে আটকাচ্ছেন না কেন? যদি আটকাতে পারতাম নিশ্চয়ই আটকাতাম বাবা জীবন। কিন্তু কি জানো তো, একজন মা যখন তার ছেলের জন্য ঝাঁপিয়ে পড়ে তখন তাকে কেউ আটকাতে পারে না। আমি তোমাকে এটাই বলবো বাবা জীবন, সব ভালোবাসারই একটা আয়ু থাকে, আর আমি এটা চাই না তোমার ভালোবাসার আয়ু এখানেই এসে শেষ হয়ে যাক। সাথী, অর্চনা, আরে মা, চুপচাপ বসে আছো কেন? আজ রেডিওতে গান শুনছো না? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে একটা আনন্দের খবর দিই। ও কুন্তি দেবী, গোসা ঘর থেকে বেরিয়ে এসো। আরে স্বাগত জানাতে বরণডালা তৈরি রাখো, তোমার ছেলে বাড়ি ফিরে আসছে। সত্যি? হ্যাঁ। আরে এমন কি করলে? সময় পরিবর্তন। আরে অভয়, এমন কি করে ফেললো আজ সিংহাসন? আর কি করবে ঠাকুমা, দেখো তুলে তুলে নিয়েছে কাউকে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, এই হলো রক্তের সম্পর্ক, ঠিক ধরে ফেলেছে। আরে যাকে হোক ওঠাও, যাকে হোক বসাও, আমার তো শুধু আমার ছেলেকে চাই। আমি এসে গেছি মা। নাও। প্রণাম। তোমরা সবাই এটাই চাইছিলে তো? এমনিতে আমি আসতাম না, তবে সাথীর বাবা আমাকে একটা কথা বললেন। উনি বললেন যে প্রত্যেকটা ভালোবাসার একটা আয়ু থাকে। আমারও মনে হলো যে আমার ভালোবাসার আয়ু হয়তো এইটুকুই, তাই চলে এলাম। বাবা যখন চলেই এসেছি তখন ছেড়ে দাও অনুজকে। নাও, অনেকদিন বাঁচবে তোমার ওই শ্বশুর আর তার পরিবার। বলতে না বলতেই ফোন। হ্যাঁ হ্যালো। হ্যালো সিংহাসন বাবু, আমি অনুজের মা বলছি। আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, এবার আমার ছেলেটাকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, কিন্তু কি জানেন তো, শর্ত একটু পাল্টে গেছে। এবার ঠিকানার বদলে ছেলে পাবেন, মানে অন্য শহরে গিয়ে সেই ঠিকানাটা পাঠিয়ে দেবেন, সেই ঠিকানায় আপনার ছেলেকে পাঠিয়ে দেব। কিন্তু কিন্তু বাবা, এটা তো ভুল না। মানে আমি বলতে চাইছি যে তুমি তোমার কথা রাখছো না। শোন বাবা, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, তাই সাবধানতা অবলম্বন করছি যাতে ওই ক্লার্ক বাবুর মেয়ে তোর ঘাড়ে চেপে বসার সুযোগ আর না পায়। বললেই শহর ছেড়ে চলে যাওয়া যায় নাকি? হ্যাঁ, এটা ওরা একদম ঠিক করছে না বাবা। ঠিক আছে, তোমার যা ঠিক মনে হয় করো, কিন্তু একবার ওই অনুজের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। আরে অনুজের সাথে দেখা করে কি করবি তুই? গলা জড়িয়ে কাঁদবি নাকি? এই অভয়, যা না, নিয়ে যা, ভালো করে বুঝিয়ে দিস ওই অনুজকে এই শহর ছেড়ে চলে গেলেই ভালো থাকবে। ঠিক আছে বাবা, তুমি বলছো যখন দেখা করিয়ে দিই। আসুন প্রেমিক। দেবরাজ ইন্দ্র, দেবী পৌলমী, আমি প্রসন্ন হয়েছি যে আপনারা দেবী সন্তোষীর আরাধনা করছেন, ওনার জন্য যজ্ঞের আয়োজন করেছেন। এবার পবিত্র মনে যজ্ঞ সম্পূর্ণ করুন।
দেখবেন সব কিছু মঙ্গলময় হবে। দেবরাজেন্দ্র, আপনি আপনার পত্নীর হাত নিজের হাতের ওপর রাখুন। অত্যধিক মূর্খ সমস্ত দেবগণ। সবার মনে হচ্ছে যে আমি দেবী সন্তোষীর আরাধনা করছি, কিন্তু এমনটা আমি স্বপ্নেও করতে পারি না। এবার আপনারা মাতা সন্তোষীকে স্মরণ করে ওনার বন্দনা করুন। ওম শ্রী সন্তোষী মাতায় নমঃ। 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 মাতা, এ কি সত্যিই ঘটছে নাকি ছলনা? কারণ দেবী পৌলমী এইভাবে আপনার মন্ত্র পড়ছেন, এ আমার বিশ্বাসই হচ্ছে না। আমাকে জানতেই হবে এর পিছনে আসল রহস্যটা কি। আয় এদিকে আয়, তোর সঙ্গে দেখা করিয়ে দি। হ্যালো। এত ছটফট কেন করছিস রে? আরে কি দাদা, তুমিও না? অনুজকে কিডন্যাপ করে এখানেই আনতে হলো? বৈরাগীপুরের গোডাউনে। এখানে পৌঁছতে কত আঁকা বাঁকা রাস্তা পেরোতে হয়। প্রথমে বাইপাস ধরে বাঁ দিকে যাও, তারপর কাঁচা রাস্তা, রাস্তার ধুলো মাখতে মাখতে এখানে পৌঁছো। ভালোই হতো যদি বাড়িতে রাখতে। আরে যতই হোক আমার আত্মীয় তো। আরে এরকম আত্মীয়দের কথা ছাড়তো তুই। যদি বাড়িতে রাখতাম তুই পুলিশে খবর দিতি, পুলিশ ওকে বাড়ি থেকে খুঁজে পেত, আর তারপর আমাদের সব পরিশ্রম জলে যেত। শোন, ভালো করে বুঝিয়ে দিস ওকে, আবার পুলিশে গিয়ে যেন খবর না দেয়, তাহলে ভালো হবে না। অনুজ দেখো, একদম শান্ত হয়ে থাকো। দাদা একদম ঠিক বলছে। দেখো এমনিতে সাথী তো আমাকে ছেড়ে চলে গেছে, আর আজকে হয়তো ও শহর ছেড়েও চলে যাবে। আর যেই ও শহর ছাড়বে, দাদা তোমাকে ছেড়ে দেবে। কি দাদা? একদম ঠিক বলেছিস। আচ্ছা এইসব ছাড়ো, তুমি রাতে কি খাবে বলো? তাই কেউ রাতের খাবারের কথা জিজ্ঞেস করেছো ওকে? লজ্জা করে তোমার কথা ভাবলে। আমার দিদি তোমাকে ভালোবেসেছে। ওখানে আমাদের পুরো পরিবারটাই চিন্তিত, আর তুমি এখানে এইসব করছো। আমার দিদিকে খুব ভালোবেসেছো দেখছি তুমি। দেখো শালা বাবু, আমি যতটা পারতাম তা করেছি। একটু ধৈর্য ধরো, ধীরে ধীরে সব সেট হয়ে যাবে। যখন কিছু খাচ্ছই না, পান করার জন্য কিছু আনি? জানি না আমার দিদির সঙ্গে এই মুহূর্তে ওখানে কি হচ্ছে। নিজের ভালোবাসা বাঁচানোর পরিবর্তে এখানে আমার সঙ্গে টাইম পাস করছে। টাইম পাস না করলে জিনিসপত্র সেট হবে কি করে? বাহ ইন্দ্র বাহ, এই হলো আমার ভাইয়ের মতো কথা। খুব ভালো। আরে দাদা, সবে তো আমি ফিরেছি। একটু দাঁড়াও, তারপর তোমারও বিশ্বাস হয়ে যাবে যে তোমারই ভাই আমি। এই তো চাই, দারুণ বলেছিস, দারুণ ব্যাপার। হ্যাঁ দাঁড়াও, কেউ একদম নড়বে না। ইন্দ্র এসব কি? টাইম পাস করার ফল, আর আমার ভাই হওয়ার প্রমাণ। পাগল হয়ে গেছিস তুই? ইন্সপেক্টর সাহেব, কিডন্যাপার, আর ওকেই কিডন্যাপ করা হয়েছে। গোডাউন পুরো পুলিশ ঘিরে রেখেছে। যদি অশান্তি না চাও, আমাদের সঙ্গে চলো। ওম নমঃ সন্তোষী মাতায় স্বাহা। স্বাহা। এ কি, দেবী পৌলমী তো একজন অসুর কন্যা। আহুতি তো ওনার বাঁ হাত দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখানে তো দেখছি
নারায়ণ নারায়ণ। দাঁড়ান দেবরাজেন্দ্র। উনি দেবী পৌলমী নন, বরং একজন ছদ্মবেশী। এ আপনি কি বলছেন দেবর্ষী? হ্যাঁ দেবর্ষী, দেবরাজ ইন্দ্র অন্য কোনো নারীর সঙ্গে যজ্ঞ কি করে করতে পারেন? নারায়ণ নারায়ণ, সঠিক বলছেন আপনি মাতা। উনি যদি দেবী পৌলমী হন, যিনি একজন অসুর কন্যা, তাহলে তো ওনার নিজের প্রপিতামহের বিষয়ে জানার কথা। দেবী পৌলমী, আমাদের সকলকে নিজের প্রপিতামহের নাম বলুন, তার সঙ্গে আমাদের পরিচয় করান। আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। চলো, নিয়ে চলো সবাইকে। আপনিও চলুন। যাচ্ছি তো। প্রণাম বাবা। বাবা, এই খেলাটা তুমি শুরু করেছিলে তাই না? তাই আমিও একটা চাল চাললাম। আসলে এখন অনুজ নয়, তোমার বড় ছেলে পুলিশের হেফাজতে। তাই বড় দুঃখের সাথে আপনাকে জানানো হচ্ছে, এত কষ্টের প্ল্যান ভেস্তে গেছে। দেবী পৌলমী, আপনার ছলনা কপটতা ধরা পড়ে গেছে। তার মানে তুই যে বাড়িতে ফিরে এসেছিলি সেটা নাটক ছিল? ঠকালি তুই নিজের বাবা আর দাদাকে? না না বাবা, কোথায় ঠকালাম, উত্তর দিলাম, তাও সেটা তোমার ভাষায়। যাই হোক, এসব ছাড়ো, এখন তুমি বাড়িতেই থেকো। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, ঠিক আছে? রাখছি। ছেলেই আমার ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছে। আসুক আগে বাড়িতে, তারপর দেখছি। ভগবান, আমার তো কপালই খারাপ গো। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। হে ভগবান, কি হবে এবার? বাবা, এই কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে ঠাকুরপো আমাদের উপর? চুপ করো তো, বন্ধ করো তোমার সানাই। এমনিতেই মাথায় আগুন জ্বলছে, তার উপর কানের সামনে লাউড স্পিকার বাজাচ্ছে। স্যার, আমি অভয় আর তার সঙ্গীদের অ্যারেস্ট করেছি। কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হচ্ছি। ইন্সপেক্টর সাহেব, দাদাকে প্রথমে বাড়িতে নিয়ে চলুন, তারপরের কাজ আপনারা ওখান থেকেই করবেন। দাদাকে এভাবে ফাঁসিয়ে তুই কিন্তু ঠিক করলি না ইন্দ্র। আচ্ছা, আর তুমি বড় বীরত্বের কাজ করেছো অনুজকে কিডন্যাপ করে। ওকে পরমবীর চক্র দেবেন আপনারা। চলুন। কি হলো দেবী পৌলমী, এত সময় কেন নিচ্ছেন নিজের প্রপিতামহের নাম বলতে? মাতা, ইনি দেবী পৌলমীই নন, তাই এত বিলম্ব হচ্ছে। তা না হলে ওনার প্রপিতামহের বিষয়ে উনি আমাদের অবশ্যই বলতে পারতেন। দেবী পৌলমী,
আপনার কি আপনার প্রপিতামহের নাম মনে নেই? নারায়ণ নারায়ণ। মাতা, নাম তো তখনই বলতে পারতেন যখন উনি দেবী পৌলমী হতেন। যদি উনি দেবী পৌলমী হতেন, কিন্তু উনি তো তা নন, আর তার প্রমাণ আছে আমার কাছে। একবার ভেবে দেখুন মাতা, উনি যদি অসুর কন্যা হতেন, তাহলে যজ্ঞ চলাকালীন আহুতি দেওয়ার সময় উনি আমাদের মতো ডান হাত কেন ব্যবহার করছিলেন? ওনার তো উচিত ছিল বাঁ হাত ব্যবহার করা, তাই না দেবী পৌলমী? উত্তর দিন আমাদের। দেবরাজেন্দ্র, সত্যিটা স্পষ্ট করে বলুন। দেবী, সত্যটা কি আমি আপনাকে বলছি দেবী পার্বতী। কিন্তু দেবর্ষী নারদ, একটা নাম বললেই কি প্রমাণিত হয়ে যাবে যে আমি দেবী পৌলমী? আর আপনি কি যে কাউকে দেবী পৌলমী ভাববেন? আমার সত্য জানার ব্যাকুলতা আপনার মুখে স্পষ্ট, সেই জন্য আমি আপনাকে প্রমাণ অবশ্যই দেব। আমার প্রপিতামহের নাম গন্ধর্ব কুমার, যিনি এক ঋষি কন্যাকে ভালোবাসার অপরাধে এক ঋষির কাছ থেকেই অভিশাপ পান, যার প্রভাবে উনি অসুর কুলে চলে যান। আর তারপর থেকে আমরা সবাই অসুর হয়ে জীবনযাপন করতে থাকি। জানতাম আমি, কেউ প্রশ্ন করুন বা না করুন, দেবর্ষী অবশ্যই করবেন। সেই জন্যই ওনার আশঙ্কার সমাধান অনেক আগেই করে ফেলেছি। সর্বদা সচেতন থেকো। আর হ্যাঁ, আমার বিষয়ে তোমার এটুকু তথ্য জানা আবশ্যক যে আমার বিষয়ে তোমায় কেউ প্রশ্ন করলে তুমি তার উত্তর দিতে পারো। আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনি, নাকি আরো কিছু প্রমাণ চাই আপনার? উত্তম, অতি উত্তম দেবী পৌলমী। আপনি আমাদের সকলের সামনে আপনার প্রপিতামহের বিষয় তো বললেন, কিন্তু এখনো একটা কথা আপনি স্পষ্ট করে বলেননি, যে একজন অসুর কন্যা হওয়া সত্ত্বেও আপনি যজ্ঞে কেন আপনার ডান হাত ব্যবহার করলেন। আপনার তো উচিত ছিল বাঁ হাত ব্যবহার করা। আমি অসুর কন্যা হতে পারি দেবর্ষী, কিন্তু আমার বিবাহ দেবলোকে হয়েছে, আর আমি নিজেকে দেবলোকের যোগ্য করে তুলতে চাই। আমি সর্বদা কেবলমাত্র আমার পিতৃকুলের নিয়মরীতি পালন করতে পারি না, আমি দেবকন্যার গুণ আপন করে আমার মধ্যে থাকা অসুরদের অশুদ্ধতা শুদ্ধ করতে ইচ্ছুক। এতেও কোনো সমস্যা থাকলে বলুন দেবর্ষী, নাকি আপনি চান যে আমি সর্বদা অসুর কন্যা হয়ে থেকে যাই? আমার কথার অর্থ তা ছিল না দেবী পৌলমী। আপনি শান্ত হন দেবর্ষী নারদ। আপনি যা কিছু বলছেন তা শুধু অনুমানের ভিত্তিতে, না কোনো প্রমাণ আছে আপনার কাছে? এই কথার প্রমাণ তো আছে বাবা, যে তুমি স্বাতীর বাবাকে জেনে বুঝে ফাঁসিয়েছ, যাতে ওরা তোমাকে ভয় পায় আর এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যায়। সোজা আঙুলে যখন ঘি উঠলো না, তখন প্রেশার ক্রিয়েট করার জন্য অনুজকে কিডন্যাপ করানো। এবার আসল কথায় আসি। শোনো বাবা, স্বাতীর বাবার নামে দেওয়া নকল চার্জেস তুমি তুলে নাও। আসলে কি বলতো, তুমি যদি এই নকল কেসটা তুলে নাও, তাহলে ওরা দাদার উপরে করা আসল কেসটা তুলে নেবে। আচ্ছা, তাহলে তুই এবার লেনদেনের খেলা খেলবি? এই খেলা তো তুমি শুরু করেছো, আর এখন আমার দিকে আঙুল তুলছো। আর মা, তুমিই তো এই কথা বলো যে বাজার থেকে কখনো খালি হাতে ফেরা উচিত না, সেটা অশুভ হয়। তাহলে কি বাবা মায়ের সম্পর্ক নিয়ে খেলা করবি? আমি সম্পর্ক নিয়ে খেলছি না, আমি সম্পর্ক বাঁচাচ্ছি মা। আর এখনো অবধি বোধহয় তোমরা এটা বুঝতে পারোনি যে আমি সাথীকে সত্যি ভালোবাসি। আর মৃত্যু আমি ওর হাত ছাড়বো না। ভোলানাথের দিব্যি যদি ও শহর ছেড়ে কোথাও চলে যেত, তাহলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। যারা আমার থেকে 200-500 টাকা ধার করে, তারা আমার নজর এড়িয়ে কোথাও যেতে পারে না। সেখানে সাথী আমার জীবন, আমার মন দিয়েছি।
ওকে কিভাবে নিজের থেকে আলাদা করতে পারি। মানে ঠাকুরপো, তোমার দাদা যদি জেলে যায় তাতে কোনো আপত্তি নেই তোমার? ও জেলে যাবে কি যাবে না সেটা বাবার উপরে নির্ভর করছে, আর যদি সে যায় সেটা নিজের দোষেই যাবে। আমি তো নিজের শালাকে বাঁচিয়েছি, আর স্বামী স্ত্রীর সম্পর্ককে বাঁচিয়েছি। দেখছো তো অর্চনা, হীরের টুকরো জামাই পেয়েছি আমরা, আর তুমি এতদিন এদেরকে আলাদা করার কথা ভাবছিলে। সিংহাসন বাবু, ছেলেদের কথা মনে হচ্ছে এই কেসটা থানায় নয়, এখানেই মিটবে। ছেলের কথা মেনে নিন, আর এই কেসটা এখানেই মিটিয়ে নিন। এই যে দারোগা বাবু, আমাকে আইন শেখাতে আসবেন না। আমি আমার আইন তৈরি করি। আমার ছেলেকে জেলে নিয়ে যেতে চাইলে নিয়ে যান, কিন্তু কেস আমি তুলব না। যে আমার সঙ্গে লেনদেন করতে এসেছে সে আমার থেকেই শিখেছে। আমারই ছেলে, বাবা হই আমিও। বাবা, ও তো আপনারই ছেলে, আপনি ওকে জেলে কি করে পাঠাতে পারেন? জেলেই তো যাচ্ছে, দ্বীপান্তরে তো যাচ্ছে না যে মরে যাবে। কয়েক ঘন্টায় ছাড়িয়ে আনবো। হ্যাঁ, তো কত বদনাম হয় না জেলে গেলে। আর আর আমি জানি যে আপনি ঠাকুরপোকে বেশি ভালোবাসেন, কিন্তু আপনি সবসময় আমার বরকেই বলির পাঁঠা কেন বানান? লাভলি ঠিকই বলছে বাবা। আরে কি বলছো তুমি? আমি জেলে কেন যাব? আমি যদি জেলে যাই তাহলে সবাই হাসবে আমার উপর, বলবে অন্য কাউকে তুলতে গেছে আর নিজেই জেলে চলে গেছে। আরে বাচ্চারাও ভয় পাবে না এরপর আমাকে দেখে। আরে ইন্দ্র তো পাগল হয়ে গেছে। কে জানে কি করতে চায়। আমি জেলে যেতে চাই না, যাবো না জেলে আমি। সবার রক্ত জল হয়ে গেছে এই বাড়িতে। বাড়িতে কারোর মনে এতটুকু সাহস নেই, না আছে কারোর দায়িত্ববোধ, না মান সম্মান। তোমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকাও পাপ। দারোগা বাবু, আমার ছেলে তার শ্বশুর শাশুড়ি তার বউয়ের সম্পর্কে যা কিছু বলছে তা সব মেনে নিন। আর ও যদি বলে তাহলে আমাকেও নিয়ে যান থানায়। কি বলছো মা? তাহলে আর কি বলবো? তুই আমায় কিছু বলার মুখ রেখেছিস নাকি? আমি তো ভেবেছিলাম 9 মাস ধরে তোকে পেটে ধরে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তুই তো বাইরে এসেও আমাকে সেই কষ্ট দিচ্ছিস। আরে কি মা, যখনই দেখো তখন এই 9 মাসের কবিতা শোনাতে শুরু করো। হ্যাঁ ছোটদা ভাই, 9 মাসের গল্প তুমি কেন শুনবে বলো? তুমি তো মায়ের গর্ভ থেকে জন্মই নাওনি। তোমার মা তো ওই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে। দেখো অভয়, ভুল তো তুমি করেছো, আর এটা তোমাদের আত্মীয় আর পরিবারের ব্যাপার। সেই জন্য তোমাকে আমি জেলে নিয়ে যাচ্ছি না। এরপরে কিন্তু আর এরকম ভুল করো না। এরকম ভুল তো ও আর কখনো করবেই না। ও তো এখন আর ওর বাবার কথাও শুনবে না, কারণ আমি ওকে শুনতে দেব না। এটার গ্যারান্টি আমি নিচ্ছি। বৌমা, অনেক কিছু বলে ফেলেছো তুমি। সারাক্ষণ শুধু সবাই আমাকেই চুপ করান, যাকে চুপ করানোর কথা তাকে তো চুপ করান না। চলো। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? চলে যা এখান থেকে, আর নিয়ে যা তোর শ্বশুর শাশুড়িকে। কারণ সমস্ত ভালোবাসা তো এদের কাছ থেকে পাচ্ছিস। আমার ভালোবাসার তো কোনো মূল্য নেই। দেখুন দিদি, আপনি আঘাত দিয়ে মলম লাগানোর চেষ্টা করবেন না। অদ্ভুত পরিবার এটা। মেয়ে তো মেয়ে, মা বাবাও এক কাঠি ওপরে। কি রে ছোটদা ভাই, দরজাটাও কি দেখিয়ে দিতে হবে? যাচ্ছি। এত চিন্তা করার আর কোনো প্রয়োজন নেই। আসছি মা।
আমার কথা না শুনে কিন্তু তুমি ঠিক কাজ করলে না ক্লার্ক বাবু। যদি শহর ছেড়ে চলে যেতে তাহলেই ভালো হতো। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছো তো, এবার দেখবে শত্রুতা কাকে বলে। এবার আপনারা সন্তোষী মাতাকে স্মরণ করে তাকে বন্দনা করুন। ওম শ্রী সন্তোষী মাতায় নমঃ। ওম শ্রী সন্তোষী মাতায় নমঃ। হে মাতা সন্তোষী, আপনি দর্শন দিয়ে আমাদের এই ভক্তিকে স্বীকার করুন। প্রণাম মাতা পার্বতী। দেবী সন্তোষী, আপনাকে শতকোটি প্রণাম জানাই। আপনি আজ মাতা পার্বতীর ক্রোধ থেকে আমাদের রক্ষা করলেন। দেবী পৌলমী, আপনি অকারণেই আমাকে শত্রু ভাবেন। আমাদের মধ্যে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা নেই। যদি আপনি চান তাহলে আমরা ভালো সখী হতে পারি। অবশ্যই দেবী। দেবরাজ, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি মাতা সন্তোষীর জন্য যজ্ঞ করলেন, আর আমরাও সেখানে থাকার সুযোগ পেলাম। মাতা পার্বতী, আপনি স্বর্গলোকে এসে আমাদের ধন্য করলেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। দেবরাজ, আপনি আমাকে এত সম্মান দেওয়ায় আমি প্রসন্ন হয়েছি। এখন তাহলে আমি আসি। জামাই বাবা, ক্ষমা করে দিও আমায়। ওই সময় এত রেগে গেছিলাম, কিচ্ছু বুঝতে পারছিলাম না, তাই সাথীকে নিয়ে চলে এসেছিলাম। আরে আমি জানতাম জামাই বাবা জীবন কেমন, তাই তো তোমাকে বলছিলাম। কিন্তু রাগ হলে তুমি অন্যের কথা শোনো কোথায়? মা, আমরা রাগের মাথায় এমন অনেক কিছুই করে বসে যেটা করা উচিত নয়। আপনি তো শুধু নিজের মেয়েকেই নিয়ে গেছিলেন, আর আমার বাবা, উনি তো আমাকে বাড়ি থেকেই বের করে দিয়েছেন। এই নিজের নিজের ভালোবাসা। এত চিন্তা করো না বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, এখন অনেক রাত হলো, তোমাদের এবার বাড়ি যাওয়া উচিত। নিজেদের খেয়াল রেখো। আপনারাও খেয়াল রাখবেন। আর বাবা, যদি আমার বাবা আপনাদের সঙ্গে আবার কিছু করে তাহলে আমায় জানাবেন। থ্যাংক ইউ জামাইবাবু। আমি মনে করতাম তোমার আর দিদির সম্পর্কটা ঠিক নয়। আমার মনে হতো তুমি দিদির খুশির কথা কখনোই ভাবো না। আমায় ভুল প্রমাণ করেছো তুমি। তোমাকে আর একটা কারণে থ্যাংক ইউ বলতে চাই। আর যদি তুমি এখানে না আসতে, জানি না ওরা আমাদের সঙ্গে কি করত। আমাদের রক্ষা করার জন্য থ্যাংক ইউ। দেখো অনুজ, যতক্ষণ আমি আছি ততক্ষণ এই পরিবারের উপর একটা আঁচড়ও লাগতে দেব না। সুখে থাকো।
তাহলে আমরাও বাড়ি যাই। আরে বাড়ি যাবে না? কোথাও যেতে চাই না আমি। তোমার আবার কি হলো? তুমি রেগে আছো কেন? তুমি জিজ্ঞেস করছো কেন রেগে আছি? আরে তোমার মা একটু জেদ ধরতেই তুমি তোমার মায়ের সঙ্গে চলে গেলে, একবারও আমার কথা ভাবলে না। ভেবেছি, অনেক ভেবেছি, সেই জন্যই তো মায়ের সম্মান রাখার জন্য চলে গেছি। কারণ আমি ভালোভাবে জানতাম যে আমার ইন্দ্র আমাকে নিতে নিশ্চয়ই আসবে, তাই আমি কিছুই করিনি। খুব ভালো, এমন বলছো যেন সব কিছু জানো। সবকিছু জানি না, কিন্তু আমার ইন্দ্রর ব্যাপারে সবকিছু জানি, যে ও সব কিছু ঠিক করে দেবে। কথা তো বেশ ভালোই বলো। আপনাকে বলেছিলাম না দেবেন্দ্র, আমার মায়া ভঙ্গ করা এত সহজ নয়। তোমার প্রতি আমি প্রসন্ন দেবরাজ। ওকে ওর কাজের পরিবর্তে পারিশ্রমিক হিসেবে আভূষণ আর স্বর্ণ মুদ্রা দেওয়া উচিত। সেসবের কোনো দরকার নেই দেবী। কিন্তু কেন? হয়তো ওনার সেবাভাবের কারণে। সেবাভাবের ভাবনা ওনার হৃদয়ে এতটাই অধিক যে স্বর্ণমুদ্রাও ওনাকে আকর্ষণ করতে পারছে না। ক্ষমা করবেন দেবরাজ, মিথ্যে বলবো না। আমি ভাবছিলাম যে এই কাজ সম্পূর্ণ হওয়ার পর আমি অনেক ধন আর আভূষণ পাবো। তাহলে এখন কি হলো? এখন তোমার চাই না? ধনের কামনা সে করে যার মনে সন্তোষ থাকে না। মা সন্তোষীর সঙ্গে দেখা হওয়ার পর, ওনার স্পর্শ পাওয়ার পর আমার মন সন্তুষ্ট হয়ে গেছে। এখন আমার মনে কোনো বস্তুর প্রতি, কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই। তোমার এত বড় দুঃসাহস! ভুলে যেও না তুমি কার সামনে কথা বলছো। আমার সম্মুখে দেবী সন্তোষের প্রশংসা। তোমাকে আমি এই মুহূর্তে স্বর্গলোক থেকে বহিষ্কার করছি। যখন এখানে ওখানে ঠক্কর খাবে, তখন বুঝতে পারবে যে প্রভুকে অবজ্ঞা করার কি পরিণাম হতে পারে। যা আজ্ঞা আপনার দেবী পৌলমী। তবে এখন আমার জীবন দেবী সন্তোষীর আরাধনা, ওনার প্রার্থনা আর ওনার কথা প্রচার করেই কাটবে। আমাকে এবার আজ্ঞা দিন দেবরাজ। নারায়ণ নারায়ণ। মাতা, কি অপূর্ব দৃশ্য না এটা! আপনার পরম ভক্ত মা সতী তার স্বামীর সঙ্গে আবার শ্বশুর বাড়ি যাচ্ছে। তার থেকেও বড় কথা, দেবী পৌলমী আপনার পূজা করলেন, আর তাতে ওনার ঈর্ষা অবশ্যই শান্ত হয়েছে। আর এটা আপনার পরম ভক্ত সতীর দাম্পত্য জীবন ও তার ভবিষ্যৎ দুটোর জন্যই শুভ হবে মাতা। নারায়ণ নারায়ণ। চলো, এখানে আর মাঝরাতে মাথা নিচু করে বসে থেকে কি লাভ? সবে চলো। দাঁড়াও। আমি সাথীকে মেনে নিয়ে এই বাড়িতে বৌমা করে নিয়ে আসবো। আরে আরে আরে, কোনো আত্মা টাত্মা ঢুকে গেছে নাকি? না মাথা খারাপ হয়েছে? ও আমাদের এত কষ্ট দিয়েছে, এবার আমরা ওকে কষ্ট দেব। আর এত কষ্ট দেব যাতে ও নিজে ইন্দ্রকে ছেড়ে দেয়।
আরে না না মা, এরকম বলবেন না। যদি ওই ডাইনি এই বাড়িতে চলে আসে তাহলে সকলের রক্ত চুষে খাবে। ভুলে গেছেন নাকি আপনি গতবার 1-2 দিনের জন্য এসে গোটা বাড়ি মাথায় তুলে নিয়েছিল? আমি বলছি শুনুন, যদি আবারও এখানে ফিরে আসে না তাহলে দেখবেন আমাদের সবাইকে বাড়ি ছাড়া করবে। আরে শোনো 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 বৌদি, তুমি ভিতর ডিম হতে পারো, আমরা ভয় পাই না। আরে রিঙ্কি, আমি কি বলি শোনো। আমি ওর শাশুড়ি, আর শাশুড়ি যতক্ষণ বউয়ের ঘাড় না ভাঙবে তাহলে সে কেমন শাশুড়ি? আবার ওকে নিয়ে পড়লো। বাবা তুমি বোঝাও মাকে এবার। এই শাশুড়ি বৌমা খিচখিচে আমাদের না ক্ষতি হয়ে যায়। ওই ইন্দ্রর বউ কিন্তু ভীষণ চালাকেই বলে দিচ্ছি। এসব পরিকল্পনা আবার ভেস্তে না যায়। না না, প্রথমবার বুদ্ধির প্রমাণ দিয়েছে তোর মা। যা হবে এই বাড়িতেই হবে। ওরা দুজন এই বাড়িতে থাকলে ইন্দ্র আমার চোখের সামনেই থাকবে। তখন বোঝাপড়া সামনাসামনি হবে। কিন্তু ও আসবে কি করে? আর ঠাকুরপো, ওকেও পাকে আনবে? দুজনেই আসবে খুব তাড়াতাড়ি। কিভাবে তোমাকে সব জায়গা থেকে একই রকম লাগে? আমার বাড়ির ছাদ থেকেও সুন্দর, ঝুপড়ি থেকেও সুন্দর। সবাই তোমাকে মামা বলে ডাকে, আর আমরা সবাই তোমার ভাগ্নে। দারুণ ব্যাপার। কিন্তু জানো, তোমার ব্যাপারে একটা বিষয় সত্যি, যে তুমি ধনী আর গরিবে কোনো পার্থক্য করো না। আচ্ছা চাঁদ মামা, এই কথাটা পুরো পৃথিবীকে বোঝাও, বিশেষ করে আমার বাবাকে। ইন্দ্র, কার সঙ্গে কথা বলছো? চলো, রান্না হয়ে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, একটু কথাবার্তা চলছে। কার সঙ্গে? আমার মামার সঙ্গে। মামার সঙ্গে? বলছি, এদিকে এসো। ওই যে, ওই দেখো, আমার মামা, আমার মামা, তোমার মামা, এই পৃথিবীর সবার মামা। আচ্ছা, তাহলে কি কথা হচ্ছিল মামা ভাগ্নের মধ্যে? তেমন বিশেষ কিছু না, আমি শুধু মামাকে বলছিলাম যে আমার বাবার মাথায় যেন সৎ বুদ্ধি দেন, আর আমার এই ছোট্ট মিষ্টি ঝুপড়ির ওপর সারা জীবন এইভাবে যেন আলো দিয়ে যান, যাতে আমি আমার স্ত্রীর সাথে নেচে গেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি। নেচে গে? নেচে গে। তুমি নাচতে পারো? ঠাকুর বিসর্জনের টপ ডান্সারদের মধ্যে আমি একজন। কি করে বিশ্বাস করব? আমাকে নিচে দেখালে তবেই তো বিশ্বাস করব। আচ্ছা, আমার প্রতিভা নিয়ে সন্দেহ করছো? ঠিক আছে, এক্ষুনি দেখাচ্ছি আমার ট্যালেন্ট। এনাও ফোন, চালাও যে কোনো গান। দেবর্ষী, মনে হচ্ছে আপনি আমার ভক্তকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছেন। সঠিক বলেছেন আপনি মাতা। সন্তোষ ভাবের এটাই তো অদ্ভুত মহিমা। একজন প্রসন্ন চিত্ত মানুষ আরেকজন মানুষকে আনন্দ দিয়ে থাকে মাতা। মাতা, নৃত্য হলো মনের ভাবনা ব্যক্ত করার সবচেয়ে সহজ এবং প্রভাবশালী মাধ্যম। কিন্তু মাতা, তারপরেও সংসারে এমন অনেক মানুষ রয়েছে যারা নৃত্যের মাহাত্ম্য, তার প্রভাব আর তার অন্তর্নিহিত শক্তিকে জানতে পারে না মাতা। দেবর্ষী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আচরণে আর ব্যবহারে পরিবর্তন আসে। এর পাশাপাশি সামাজিক বন্ধনেও মানুষ নিজেকে বেঁধে ফেলে। এর ফলে সবথেকে বড় ক্ষতি হয় এটাই যে মানুষ নিজের বাল্যকালের স্বভাব ভুলে যায় আর জীবনের আনন্দ গ্রহণ করতে পারে না। যে মানুষ নিজের মধ্যে থাকা বাল্য স্বভাব সর্বদা সজীব রাখে, সে চিরকাল আনন্দে থাকে। সে যে কোনো সময় নৃত্য করতে পারে, গান গাইতে পারে, আর অকারণেই প্রসন্ন হতে পারে। নারায়ণ নারায়ণ,
সঠিক বলেছেন আপনি মাতা। এতে কোনো রকম অর্থ ব্যয় হয় না, বরং অনেক কিছু লাভ করা যায়। আর দেবর্ষী, প্রসন্নতা মনের গভীরে থাকে, তা বাইরের কোনো বস্তু থেকে পাওয়া যায় না। ঠিক যেমন স্বাতীর স্বামী রাজপ্রাসাদের মতো গৃহ ছেড়ে একটি ছোট্ট কুটিরেও আনন্দে আছে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষও আছেন যাদের আপনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড দিয়ে দিলেও তারা খুশি হবেন না, সন্তুষ্টও হবেন না। নারায়ণে নারায়ণ, অদ্ভুত, অতীব অদ্ভুত মাতা। নৃত্য, সুখ এবং প্রসন্নতার কি অদ্ভুত ব্যাখ্যা দিলেন আপনি মাতা। আর হয়তো এই কারণেই মাতা দেবাদিদেব মহাদেব নটরাজের রূপ ধারণ করেছিলেন, যাতে মানুষ নৃত্যের মাহাত্ম্য এবং প্রভাবের কথা জেনে নৃত্যকে তাদের জীবনে সঠিক স্থান দেয় এবং সর্বদা প্রসন্ন থাকে মাতা। নারায়ণ নারায়ণ। আমার ডান্স কেমন লাগলো? খুব ভালো ছিল। ভালো ছিল? ভালো ছিল। ভালো ছিল যখন হাসছো কেন? আরে বাবা, বিসর্জনের ডান্স করছিলে আর সেটা টপ ক্লাস ডান্স, তাহলে তো হাসি পাবেই, তাই না ইন্দ্র? হাসি তো পাবেই, ভালো ডান্স দেখে হাসি তো পাবেই। সোজাসুজি বলে ফেলো যে আমার ডান্স তোমার পছন্দ হয়নি, এত পরিশ্রম জলে চলে গেল। আরে খুব ভালো নেচেছো তুমি ইন্দ্র, খুব ভালো হয়েছে নাচটা, একদম তোমার মতো মিষ্টি। এবার চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো। আমি আরো একটা ডান্স পারি, করে দেখাবো। ফিল্ম দেখে শিখেছি। वो रंग भी क्या रंग है मिलता। जब तक ये जावे मेरा नाम है। এই দেখো, ওখানে আমার পরিবারের সবাই চোখের জল ফেলছে আর ও এখানে দাঁত বের করে হাসছে। এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। মা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কাঁদবো না তো আর কি করবো? ছেলেকে ছাড়া আমার জীবনটা শূন্য হয়ে গেছে। আরে 9 মাস ধরে আমি ওকে পেটে ধরেছি, ওর জন্য চিন্তা হবে না আমার? ও না থাকলে আমার কিছু খেতে ইচ্ছে করে না, কাজও করতে ইচ্ছে করে না। শোনো না, আমি তোমার কাছে হাত জোড় করছি, ওকে নিয়ে তুমি বাড়ি ফিরে এসো। ওর জন্য আমরা তোমাকেও মেনে নেবো। হ্যাঁ।